আমাদের সরকার ক্ষমতায় আসলে প্রশাসনিক সংস্কার হবে। 50 থেকে 60 বছরের সিস্টেম সংস্কার করেই ছাড়ব, মন্তব্য বিজেপির প্রার্থী দেবাশিস ধরে। কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা তার রয়েছে। আইপিএস অফিসারদের বার্তা, বাংলায় 50 থেকে 60 বছর ধরে যে সিস্টেম চলছে, আমাদের সরকারে আসলে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আমার জুনিয়র ও সিনিয়রদের জন্য বার্তা, মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারবে। প্রশাসনিক সংস্কার হবে, আমার উপর ভরসা রাখতে পারে। মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আইপিএস দেবাশিস ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছলেন তিনি। সেখান থেকে আজ বেলা 11:30 নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসলেন। এরপর মা তারাকে পুজো দিলেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে 51 ফিটের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর। লাগাতার কর্মসূচি করছেন, কারণ উনি অনেক পরে এসেছেন এখানে জেতার জন্য। আর অন্য কিছু রাজ্য পুলিশের ওপর ভরসা আছে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য। এটা তো কোনো দাদা বলছি, আপনি তো আইপিএস থেকে সদ্য ছেড়ে এসেছেন। অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতন হয়তো সামনে আসতে পারছে না, তাদেরকে কি বার্তা দেবেন? কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে, এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই, এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। আপনার উপর ভরসা রাখতে পারে? আপনার উপর ভরসা রাখতে পারে? একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য, বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। অতীতের নির্বাচনে দেখা গেছে বীরভূমে প্রচুর সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? অতীতে দেখা গেছে প্রতিটা নির্বাচনে সন্ত্রাস হয়েছে প্রচুর, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে, এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো, এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। বিভিন্ন সময় দেখা গেছে দলের অন্তর্কলহ সংবাদ মাধ্যমের সামনে উঠে, আপনি কিভাবে সেগুলো সামাল দেবেন? প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। শতাব্দী রায় বলেছেন আপনি কোনো প্রতিপক্ষই নন ওনার কাছে, তো কি মনে করছেন? উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো প্রমাণ হয়। উনি ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না, তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি ভাবছি। আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। আমি বলে হ্যাঁ, শীতলকুচিতে কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে। ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও, আর আমরা অ্যাটলিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না। এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে, আপনারা অ্যাকিউজড, একদিকে ভিকটিম, আপনাদের কি কাজে ইউজ করে, এবং ওই মানুষগুলোকে যৌতুকগৃহে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত। তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বহু বিজেপি নেতৃত্ব তারা এখন নিষ্ক্রিয় কিংবা তারা সাসপেন্ড হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে এখন তাদেরকে নির্বাচনে কিভাবে কাজে লাগাবে? আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন, কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দলের যে সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়বে 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবো। একটা শেষ প্রশ্ন, আমরা বিধানসভা নির্বাচন বা তার আগে যেটা দেখেছি, যেগুলো শহরাঞ্চল, সেখানে বিজেপি লিড পেয়েছে বিভিন্ন ভোটের নিরিখে, কিন্তু যেগুলো ব্লক অঞ্চল রয়েছে সেখানে বিজেপি অনেকটা ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে। সেগুলোতে কি স্পেশাল করে কোনো কাজ করার ইচ্ছে রয়েছে? দেখুন, আমরা আমাদের হোমওয়ার্ক বা স্ট্র্যাটেজি তো ডিসক্লোজ করতে পারি না, তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সবথেকে বেশি ইনভলভমেন্ট, বা আমরা ওখান থেকে সবথেকে বেশি লিড পাবো এই কারণেই, এই মাত্রা ছাড়া দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, সবথেকে বড় কথা মিড ডে মিলের চাল চুরি, তারপরে আবাস যোজনার টাকা চুরি, বাথরুম পায়খানার টাকা চুরি। তো
তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ সব থেকে বেশি এফেক্টেড। রাস্তার টাকাও চুরি করা যায়, কেউ জানতো না এটা আগে। তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে, স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময়। তো এক্ষেত্রে গ্রামের মানুষ সব থেকে বেশি জবাব দেবেন, কারণ গ্রামের মানুষকেই, গ্রামের মহিলাদেরই রাত্রে 12টায় সন্দেশখালিতে গিয়ে পিঠে বানাতে যেতে হতো। তো এইটা শহরের মানুষ তো অতটা ভিকটিম নন বা ভুক্তভোগী নন, ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।